হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব সুলতানি শাসন পর্বের শেষ দুটি রাজবংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ সম্পর্কে। তুগলক বংশের পরবর্তী রাজবংশ হলো সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের সময়কাল ছিল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। অপরদিকে সৈয়দ বংশের পরবর্তী রাজবংশ হল লোদি বংশ এবং লোদিদের সময়কাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। লোদি বংশের পরবর্তী সময়েই ভারতে মুঘল বংশের শাসন শুরু হয় এবং এদিক থেকে লোদি বংশই হল সুলতানি শাসন পর্বের শেষ রাজবংশ। সৈয়দ বংশের সময়কালে 4 জন শাসককে রাজত্ব করতে দেখি। খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। খিজির খাঁর পরবর্তী শাসক মোবারক শাহ, যিনি সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন। মোবারক শাহের পর ছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর পরবর্তী শাসক আলাউদ্দিন আলম শাহ, যিনি সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। খিজির খাঁ তুগলকদের সময় থেকেই দিল্লির সিংহাসন আরোহণ করার জন্য সুলতান বিরোধী চক্রান্ত জোটে তিনি অংশগ্রহণ করেছিলেন। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং যখন ভারত আক্রমণ করেন, সেই তৈমুরলংয়ের দিল্লি দখলের ক্ষেত্রে তিনি তৈমুরলংকে যথাযথভাবে সাহায্য করেছিলেন এবং সাহায্য করার কারণে তৈমুরলং তাকে লাহোর, মুলতান এবং দিপালপুরের শাসন করার দায়িত্ব তিনি দেন। অর্থাৎ এই 3টি অঞ্চলের তিনি শাসনকর্তা হন। পরবর্তীকালে 1414 খ্রিস্টাব্দে তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করলেন তুগলক বংশের শেষ শাসক নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর। খিজির খাঁ কিন্তু সুলতান এই উপাধি নেননি। খিজির খাঁ তৈমুর বংশের প্রতি তার যথার্থ আনুগত্য তিনি দেখাতেন এবং তার জন্যই তিনি সুলতান উপাধি নেননি। সুলতান উপাধির পরিবর্তে তিনি মসনব-ই-আলা এই উপাধিটি তিনি নিয়েছিলেন। তিনি তৈমুরের উত্তরাধিকারী শাহরুখের কাছে নিয়মিত বার্ষিক কর তিনি পাঠাতেন। তবে তার সময়ে সোনা এবং রূপার অভাব ছিল, যে কারণে তিনি তুগলকদের যে মুদ্রা ছিল সেই মুদ্রাকেই তিনি চালু রেখেছিলেন। খিজির খাঁর সময়ে তার রাজত্বে সর্বত্র বিক্ষোভ বিদ্রোহ দেখা দিত এবং এই বিক্ষোভ বিদ্রোহ করত জায়গিরদাররা। এর আগেই ডিসকাস করেছি যে তুগলকদের সময়ে, বিশেষ করে ফিরোজ শাহ তুগলকের সময় থেকে ইকতাদার প্রথা কার্যত বংশানুক্রমিক হয়ে যায় এবং এই বংশানুক্রমিক ইকতাদাররাই ধীরে ধীরে জায়গিরদারে রূপান্তরিত হয়েছিল। সৈয়দ বংশ বা লোদি বংশের সময়ে এই জায়গিরদাররা তারা সুলতানি প্রশাসনিক যে কর্তৃত্বকে তারা অস্বীকার করত, সুলতান বিরোধী চক্রান্ত করত, সুলতানের আদেশকে অমান্য করত, সাম্রাজ্যের সর্বত্র বিক্ষোভ বিদ্রোহ করত। এদের এই বিক্ষোভ বিদ্রোহকে দমন করতে সুলতানদেরকে সর্বদা ব্যস্ত থাকতে হতো। খিজির খাঁর পরবর্তী সুলতানি শাসক ছিলেন মোবারক শাহ। মোবারক শাহ তিনি তার পিতার মতোই এই জায়গিরদারদের বিরুদ্ধে অভিযান করতেন। আসলে মোবারক শাহ এই জায়গিরদারদেরকে দমন করার জন্য তিনি জায়গিরগুলির বদলির নিয়ম চালু করে দিয়েছিলেন, যে কারণে জায়গিরদাররা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল এবং এই বিদ্রোহগুলোকে তাকে দমন করতে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হতো। পাশাপাশি এই সময়ে তার যে পার্শ্ববর্তী শক্তিগুলি ছিল, আঞ্চলিক রাজ্যগুলি ছিল, তারা মোবারক শাহের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতো এবং এদের এই অভিযানকে প্রতিহত করতে হতো আত্মরক্ষার জন্য। যেমন পাঞ্জাবের খোক্কর উপজাতি, মালবের হুসাং শাহ যিনি আক্রমণ করেছিলেন, জৈনপুরের ইব্রাহিম শাহ, এবং এদের এই আক্রমণগুলোকে তিনি যথার্থভাবে প্রতিহত করেছিলেন। মোবারক শাহ সময়ে পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ইয়াহিয়া বিন আহমেদ সিরিন্দি। এই ইয়াহিয়া বিন আহমেদ সিরিন্দির লেখা গ্রন্থ তারিকি মোবারক শাহী, এই তারিকি মোবারক শাহী গ্রন্থ থেকেই সৈয়দ বংশের ইতিহাস জানা যায়।
মোবারক শাহের পরবর্তী শাসকগণ তারা দুজন শাসক ছিলেন যারা খুবই অযোগ্য শাসক ছিলেন, এবং এই বংশের শেষ শাসক ছিলেন অর্থাৎ সৈয়দ বংশের শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ। তিনি কার্যত হাতের পুতুলে পরিণত ছিলেন তার মন্ত্রী হামিদ খাঁ। হামিদ খাঁ সেই সময়ই কার্যত সর্বোচ্চ ক্ষমতা ভোগ করত, এবং আলাউদ্দিন আলম শাহ এই হামিদ খাঁকে দমন করতে পারেননি। সেই কারণে তিনি দিল্লি ছেড়ে বদাউনে যান এবং বদাউন থেকে শাসন পরিচালনা করেন। বহুলল লোদি তিনি আলাউদ্দিন আলম শাহকে দিল্লি থেকে শাসন পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানালেও কিন্তু আলাউদ্দিন আলম শাহ তিনি দিল্লিতে ফিরে আসেননি, এবং দিল্লিতে বহুলল লোদির স্বাধীন কর্তৃত্বকেও তিনি মেনে নিয়েছিলেন। এবং বহুলল লোদি 1451 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করলে ভারতে সৈয়দ বংশের পরবর্তী রাজবংশ হিসাবে লোদি বংশের সূচনা হয়েছিল। এবং বহুলল লোদি প্রথম জীবনে তিনি সিরিন্দের শাসক ছিলেন। বহুলল লোদির কৃতিত্ব ছিল যে তিনি জৈনপুর রাজ্যটিকে সুলতানি সাম্রাজ্যভুক্ত করেছিলেন, এবং যে জৈনপুরের যে শাসক ছিল মোহাম্মদ হুসেন শাহ, এই জৈনপুরের মোহাম্মদ হুসেন শাহকে পরাজিত করে দিল্লি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। জৈনপুরে ছিল সার্কি বংশের রাজত্ব। সার্কি বংশ তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? বহুলল লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সিকান্দার লোদি এবং শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। বহুলল লোদি সম্পর্কে আগেই বললাম, তার কিছু রাজনৈতিক বা তার সম্পর্কে কিছু কথা। এরপর সিকান্দার লোদি, যিনি লোদি বংশের দ্বিতীয় শাসক ছিলেন। সিকান্দার লোদির আসল নাম ছিল নিজাম খাঁ। এই সিকান্দার লোদি তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং আগ্রাতেই তিনি তার রাজধানী স্থানান্তর করেছিলেন। সিকান্দার লোদি তিনি ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন, এবং কবিতা রচনার ক্ষেত্রে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন, গুলরুখ ছদ্মনাম বা লাল ফুল ছদ্মনাম। এছাড়া রাজস্ব নির্ধারণ করার ক্ষেত্রে তিনি একটি পরিমাপ পদ্ধতির প্রবর্তন করেছিলেন, যে পরিমাপ পদ্ধতি গজ ই সিকান্দার নামে পরিচিত। সিকান্দার লোদির সময়ে যে সমস্ত উচ্চাকাঙ্ক্ষী আফগান অভিজাত ছিলেন তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং তাদেরকে তিনি সুলতানের আদেশ মান্য করার নির্দেশ দেন, এবং যারা সুলতানের অর্থাৎ তার নির্দেশ অমান্য করত তাদেরকে তিনি শাস্তি দিতেন। এছাড়া তিনি বাংলার সুলতান হুসেন শাহর সাথে সন্ধি করেছিলেন। হুসেন শাহ তিনি বাংলার সুলতান ছিলেন। এই বাংলা সুলতান হুসেন শাহর সঙ্গে তার সন্ধি স্থাপন করেছিলেন। এছাড়া সিকান্দার লোদি কৃষি ও বাণিজ্যের উন্নতির দিকেও যথাযথ তিনি নজর দিয়েছিলেন, কৃষি ও বাণিজ্য, এবং তিনি বিক্রয়জাত পণ্যের ওপরে যে ট্যাক্স, সেই ট্যাক্সকে তিনি তুলে নিয়েছিলেন, যে কারণে তার সময়ে খাদ্যশস্যের দাম অনেক কম ছিল। লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি তিনি রাজপুত রাজাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন গোয়ালিয়র। এই গোয়ালিয়রের রাজা ছিলেন বিক্রমজিৎ। গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ। গোয়ালিয়রের রাজা বিক্রমজিতেরকে তিনি আক্রমণ করেন এবং গোয়ালিয়র দখল করেছিলেন ইব্রাহিম লোদি। এরপর ইব্রাহিম লোদি তিনি রাজপুত রাজা রানা সঙ্গের সাথে সামরিক সংঘর্ষে লিপ্ত হন। এই রানা সঙ্গ মেবারের শাসক ছিলেন। মেবারের একজন শক্তিশালী শাসক। এই মেবার
মেবারের রানা সঙ্গ তিনি মালব দখল করার চেষ্টা করেছিলেন। মালব, এই মালব অঞ্চলের দখলদারিকে কেন্দ্র করে রানা সঙ্গের সাথে ইব্রাহিম লোদির সংঘর্ষ হয় এবং দুটি যুদ্ধ হয়, একটি খাটুলির যুদ্ধ, একটি ঢোলপুরের যুদ্ধ, এটা ঢোলপুরের যুদ্ধ। এই দুটি যুদ্ধে ইব্রাহিম লোদি রানা সঙ্গের কাছে পরাস্ত হন। এরপর থেকেই মেবারের সাথে ইব্রাহিম লোদির যে সংঘাত, সেই সংঘাত ক্রমে চলতে থাকে এবং দিল্লি সুলতানি রাজ্যের কিছুটা অংশ রাজপুতরা দখল করে নিয়েছিল। ইব্রাহিম লোদির সাথে আরেকটি যুদ্ধ হয়েছিল, সেটি প্রথম মুঘল শাসক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। আসলে এই পানিপথের যুদ্ধের আগে ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করার জন্য ইব্রাহিম লোদির বিরোধী একটি চক্রান্ত গোষ্ঠী ছিল, যে চক্রান্ত গোষ্ঠীতে ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ও গুজরাটের শাসনকর্তা আলম খাঁ লোদি। এরা বাবর যখন কাবুলের শাসক ছিলেন তখন বাবরকে ভারত আক্রমণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং বাবর ভারতে আক্রমণ করেন এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং যুদ্ধক্ষেত্রেই ইব্রাহিম লোদি নিহত হন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির এই পরাজয়ের মধ্য দিয়েই ভারতে সুলতানি শাসনের অবসান ঘটে এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, সেটি হলো মুঘল যুগ। মুঘল যুগ, এই মুঘল যুগের শাসন পর্ব চলেছিল 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে সুলতানি প্রশাসনের যে চরিত্র, সুলতানি প্রশাসন ব্যবস্থায় যে বিভিন্ন দপ্তর ছিল, সেই দপ্তরগুলি নিয়ে ডিটেলস ডিসকাস করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে নতুন ভিডিও এলে তার প্রথম আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে।